বন্ধুরা, দিল্লির ঝলমলে রাস্তা, উঁচু দালান আর বিলাসী গাড়ির মাঝে বেড়ে ওঠা মীরা শর্মার সবসময় এটাই মনে হতো যে পৃথিবী দুটো ভাগে বিভক্ত হয়ে আছে। একটা হলো যেখানে তার মতো লোকেরা থাকে, আর অন্যটা হলো যেখানে বাকি লোকেরা থাকে। মীরার বাবা বিক্রম শর্মা দেশের বড় শিল্পপতিদের মধ্যে গণ্য হতেন। তার কোম্পানির ব্যবসা অনেক শহরে ছড়িয়েছিল। হাজার হাজার মানুষ তার কোম্পানিতে কাজ করত। টাকা, খ্যাতি আর ক্ষমতার কোনো অভাব ছিল না। কিন্তু এই আরাম আয়েশের মাঝে মীরার স্বভাবে ধীরে ধীরে একটা পরিবর্তন আসতে শুরু করেছিল। তার মনে হতে লাগল যে টাকাই হলো সবচেয়ে বড় ক্ষমতা, যে ধনী সেই সম্মানের যোগ্য। এক সন্ধ্যায় বিক্রম শর্মা অফিস থেকে ফিরেই মীরাকে বলল, মীরা, এই সপ্তাহে আমাদের নিজের গ্রাম বলরামপুরে যেতে হবে। গ্রাম কিসের জন্য? তোমার মাসির ছেলের বিয়ে আছে, পরিবারের অনুষ্ঠান, আমাদের যেতেই হবে। মীরার চেহারা সঙ্গে সঙ্গে বদলে গেল। ড্যাড, আপনি জানেন তো আমার গ্রাম একদম পছন্দ নয়। ওখানে না কোনো ভালো হোটেল থাকে, না ভালো পরিবেশ। আমি ওখানে কিভাবে থাকব? বিক্রম শর্মা তার দিকে তাকালো আর গম্ভীর আওয়াজে বলল, মীরা, জীবন শুধু বড় শহর আর এসি রুমের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। কখনো কখনো মানুষকে নিজের শেকড়ের কাছেও যাওয়া উচিত। মীরা মন খারাপ করে বলল, ঠিক আছে, আমি যাব, কিন্তু শুধু এবারের মতো। দুদিন পর সকালে একটা লাক্সারি গাড়ি দিল্লি থেকে বলরামপুর গ্রামের দিকে বেরিয়ে পড়ল। গাড়িতে মীরার সাথে তার দুই বান্ধবীও ছিল। রাস্তায় শহরের ভিড় ধীরে ধীরে কমতে থাকল। বড় বড় ফ্লাইওভারের জায়গায় এবার খেয়ে তার গাছপালা দেখা যেতে লাগল। মীরা জানালা দিয়ে বাইরে দেখছিল, কিন্তু তার চেহারায় কোনো উৎসাহ ছিল না। কিছুক্ষণ পর গাড়ি একটা কাঁচা রাস্তায় পৌঁছাল। দুই দিকে সবুজ ক্ষেত ছিল, বাতাসে মাটির গন্ধ ছিল। হঠাৎ মীরার নজর একটা ক্ষেতের ওপর পড়ল। সেখানে এক যুবক মাটি মাখা পোশাকে ক্ষেতে লাঙল চালাচ্ছিল। রোদ কড়া ছিল, কিন্তু সে না থেমে কাজ করে যাচ্ছিল। তার চেহারায় অদ্ভুত এক শান্তি ছিল। মীরা সাথে সাথে ড্রাইভারকে বলল, গাড়ি থামাও। গাড়ি থেমে গেল। মীরা আর তার বান্ধবীরা নেমে সেই ক্ষেতের দিকে দেখতে লাগল। এক বান্ধবী হাসতে হাসতে বলল, দেখো, এটাই হলো আসল গ্রামের জীবন। আরেকজন বলল, এত গরমেও কাজ করছে, এদের কি ক্লান্তি আসে না? মীরা মুচকি হেসে বলল, হয়তো এটাই এদের ভাগ্য। তাদের গলার আওয়াজ সেই ছেলের কাছে স্পষ্ট পৌঁছাচ্ছিল, কিন্তু সে একবারও তাদের দিকে তাকাল না। সে শান্ত হয়ে নিজের কাজ করতে থাকল। মীরার এই অবহেলা একদম ভালো লাগল না। তার আশা ছিল যে সে কিছু বলবে বা অন্তত তাদের দিকে তাকাবে, কিন্তু তার নীরবতা যেন মীরাকে চ্যালেঞ্জ করছিল। মীরা একটু উঁচু আওয়াজে বলল, মনে হচ্ছে আমাদের কথায় এর কোনো যায় আসে না। তারপর সে কাজ ঝাঁকাল আর বলল, চলো এখান থেকে, সময় নষ্ট হচ্ছে। তিনজন আবার গাড়িতে বসে পড়ল আর গাড়ি এগিয়ে গেল। কিছুক্ষণ পর তারা বলরামপুর গ্রামে পৌঁছে গেল। গ্রামে বিয়ের পরিবেশ ছিল। বাড়ির বাইরে রঙিন আলো লাগানো ছিল। উঠোনে মানুষ জড়ো হয়েছিল। ঢোলের আওয়াজ বাজছিল, আর সব দিকে খুশির পরিবেশ ছিল। মীরা চারদিকে দেখল। এই পরিবেশ তার কাছে একদম নতুন ছিল। সন্ধ্যা হতেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। মেহমানরা ধীরে ধীরে জড়ো হতে লাগল। মীরা আর তার বান্ধবীরাও দামি পোশাকে সেজে উঠোনে চলে আসলো। তারা যেখানেই যেত, লোকেরা তাদের দেখে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করত। এর মধ্যেই মীরার নজর হঠাৎ এক কোণায় দাঁড়িয়ে থাকা এক যুবকের ওপর পড়ল। সেই ছেলেটাই ছিল যাকে সে রাস্তায় খেতে দেখেছিল, কিন্তু এবার সে পরিষ্কার পরিচ্ছন্ন কুর্তা পরেছিল, কাঁধে গামছা ছিল, আর চেহারাটা আগের মতোই শান্ত ছিল। মীরা তার বান্ধবীকে আস্তে করে কনুই মারল, দেখো, সেই ক্ষেতের ছেলেটা। বান্ধবী হাসতে হাসতে বলল, সত্যি, আর বিয়েতেও চলে এসেছে। মীরার চেহারায় আবার সেই অহংকারে ভরা হাসি চলে আসলো। চলো একটু মজা নিই। সে তার বান্ধবীদের নিয়ে সেই যুবকের কাছে চলে গেল। মীরা খোঁটা দেওয়া সুরে বলল, আরে ভাই, সোজা ক্ষেত থেকেই চলে আসলে নাকি? আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন চুপ করে তাদের কথা শুনতে লাগল। মীরা আরও বলল, অন্তত বিয়েতে আসার আগে পোশাক তো বদলে নিতে। তার বান্ধবীরা হাসতে লাগল। যুবক এক মুহূর্তের জন্য মীরার দিকে তাকাল। তার চোখে কোনো রাগ ছিল না, শুধু এক গভীর প্রশান্তি ছিল। তারপর সে কিছু না বলে সেখান থেকে ধীরে ধীরে সরে যাওয়াটাই ভালো মনে করল। মীরা কাঁধ ঝাঁকিয়ে বলল, অদ্ভুত লোক থাকে এখানে। তার একদমই কোনো ধারণা ছিল না যে ছেলেটাকে নিয়ে সে মজা উড়াচ্ছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না। সেই যুবকের নাম রাহুল বর্মা ছিল। বলরামপুর গ্রাম তার বাড়ি ঠিকই ছিল, কিন্তু তার পরিচয় শুধু এই গ্রামেই সীমাবদ্ধ ছিল না। দেশের অনেক শহরে তার কোম্পানির অফিস ছিল।
হাজার হাজার মানুষ তার সাথে কাজ করত। কোটি টাকার ব্যবসা তার একটা পরিকল্পনায় চলত। কিন্তু এত কিছুর পরও সে তার সরলতা আর নিজের গ্রামকে কখনো ছেড়ে যায়নি। অন্যদিকে মীরার কাছে সে এখনও শুধুই একটা খেতে কাজ করা সাধারণ ছেলে ছিল। পরের দিন বিয়ের রীতিনীতি শেষ হল, আর মীরা তার বান্ধবীদের সাথে আবার দিল্লিতে ফিরে আসল। সারা রাস্তা তারা ওই ছেলেটার কথাই বলতে থাকল। মীরা হাসতে হাসতে বলল, গ্রামের মানুষের চিন্তাভাবনাও গ্রামের মতোই হয়। তার একটুও ধারণা ছিল না যে কিছুদিন পরই তার জীবনে এমন একটা মোড় আসতে চলেছে যা তার অহংকারের ভিত নাড়িয়ে দেবে। যাই হোক বন্ধুরা, দিল্লিতে ফিরেই মীরা শর্মা আবার তার সেই চকচকে দুনিয়ায় ফিরে আসল। বড় অফিস, দামি গাড়ি, ব্র্যান্ডেড জামাকাপড় আর প্রতিদিন সন্ধ্যায় হওয়া বিজনেস পার্টি, এটাই তার প্রতিদিনের জীবন ছিল। তার মনে হচ্ছিল যে গ্রামের সেই ছোট্ট ঘটনাটা এখন পিছনে ফেলে এসেছে। সে আবারও সেই আত্মবিশ্বাস আর অহংকারের সাথে বাবার কোম্পানির কাজে আগ্রহ নিতে শুরু করেছিল। একদিন সকালে বিক্রম শর্মা সকালের নাস্তার টেবিলে বসতে বসতে বলল, মীরা, কাল তোমাকে আমাদের একটা খুব বড় বিজনেস প্রজেক্টের মিটিংয়ে যেতে হবে। মীরা উৎসাহের সাথে জিজ্ঞেস করল, কি ধরনের মিটিং? বিক্রম শর্মা গম্ভীর স্বরে বলল, এটা একটা অংশীদারিত্বের মিটিং। যদি সব ঠিক থাকে তবে আমাদের কোম্পানির ব্যবসা বহুগুণ বেড়ে যেতে পারে। এবার আমি চাই তুমি আমাদের কোম্পানির প্রতিনিধিত্ব করো। মীরার চেহারায় আত্মবিশ্বাসে ভরা হাসি চলে আসল। সে সাথে সাথে বলল, ডোন্ট ওয়ারি ড্যাড, আমি সব সামলে নেব। পরের দিন সকালে মীরা তার লাক্সারি গাড়িতে বসে সেই বড় কর্পোরেট অফিসের দিকে রওনা হল যেখানে মিটিং হওয়ার কথা ছিল। সেই বিল্ডিংটা শহরের সবচেয়ে জাঁকজনকপূর্ণ দালানগুলোর মধ্যে একটা ছিল। কাঁচের উঁচু দেওয়াল, সাজানো বাগান আর নিরাপত্তায় থাকা অনেক গার্ড, সবকিছু সেই জায়গার ক্ষমতা আর মর্যাদা দেখাচ্ছিল। গাড়িটা মেন গেটের কাছে পৌঁছতেই মীরা বাইরে নেমে চারদিকে নজর দিল। ঠিক সেই সময় গেটের কাছে দাঁড়িয়ে থাকা এক লোক তার নজরে পড়ল। মীরা কিছুক্ষণের জন্য তাকে দেখতেই থাকল। এ তো সেই যুবকই ছিল যাকে সে কিছুদিন আগে বলরামপুরের খেতে দেখেছিল, রাহুল বর্মা। কিন্তু এবারও সে একদম সাধারণ পোশাকে ছিল। মীরার চেহারায় সঙ্গে সঙ্গে সেই পুরনো হাসি চলে আসলো, যার মধ্যে অহংকার পরিষ্কার ফুটে উঠছিল। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল আর খোঁটা দেওয়ার সুরে বলল, আরা, তুমি এখানে কি করছ? রাহুল শান্ত নজরে তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। মীরা আরও বলল, মনে হচ্ছে খেতে কাজ করে মন ভরে গেছে, এবার শহরে চাকরি খুঁজতে চলে এসেছ। কাছে দাঁড়িয়ে থাকা কয়েকজন সিকিউরিটি গার্ড এসব শুনে একে অপরের দিকে তাকাতে লাগল। তারা সত্যিটা জানত, কিন্তু তারা কিছু বলতে পারছিল না। মীরা আবার হাসতে হাসতে বলল, এমনিতেও এটা বড় কোম্পানি, ভাগ্য ভালো থাকলে হয়তো তুমি সিকিউরিটি গার্ডের চাকরি পেয়ে যাবে। রাহুল বর্মা এখনও চুপ করে দাঁড়িয়েছিল। তার চেহারায় সেই একই শান্ত ভাব ছিল। গার্ডদের মধ্যে একজন কিছু বলার চেষ্টা করল, কিন্তু রাহুল হালকা করে হাত তুলে তাকে থামিয়ে দিল। সে কিছু না বলে গেটের ভেতরে পা বাড়াল। মীরা কাঁধ ঝাঁকালো আর হাসতে হাসতে বলল, অদ্ভুত মানুষ হয়। তারপর সেও ভেতরে চলে গেল। মিটিং শুরু হতে এখনও কিছুটা সময় ছিল। বড় বড় বিজনেসম্যান আর ইনভেস্টররা ধীরে ধীরে মিটিং হলে আসছিল। সবাই নিজেদের মতো করে কথা বলছিল। মীরাও গিয়ে নিজের সিটে বসে পড়ল। তার পুরো বিশ্বাস ছিল যে সে এই মিটিংয়ে সবাইকে মুগ্ধ করে দেবে। কিছুক্ষণের মধ্যেই হল প্রায় ভরে গিয়েছিল। হঠাৎ হলের দরজা খুলল, সবার নজর দরজার দিকে চলে গেল। ভেতরে একজন লম্বা, আত্মবিশ্বাসী আর প্রভাবশালী ব্যক্তিত্বের একজন মানুষ প্রবেশ করছিল। সে কালো স্যুট পরেছিল, আর তার সাথে কোম্পানির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা হাঁটছিল। সে ভেতরে আসতেই পুরো হলে সম্মানে ভরা নীরবতা ছেয়ে গেল। মীরাও তার দিকে তাকাল, আর ঠিক পরের মুহূর্তেই তার চেহারা যেন জমে গেল। ও আর কেউ নয়, রাহুল বর্মা ছিল। কিন্তু এবার তাকে আর সেই সাধারণ কৃষক মনে হচ্ছিল না। তার হাঁটায় আত্মবিশ্বাস ছিল, আর তার উপস্থিতি পুরো রুমকে প্রভাবিত করছিল। মীরার বিশ্বাসই হচ্ছিল না যে এই সেই মানুষ যাকে সে কিছুক্ষণ আগে গেটে অপমান করেছিল। সে আস্তে করে নিজের পাশে বসা একজনকে জিজ্ঞেস করল, উনি কে? সেই লোকটা হাসতে হাসতে বলল, আপনি ওনাকে চেনেন না? উনি পুরো গ্রুপের মালিক, মিস্টার রাহুল বর্মা। মীরার বুক চড়ে ধরফর করতে লাগল। তার মাথায় হঠাৎ বলরামপুরের ক্ষেতের কথা ঘুরে গেল। বিয়ের সেই মুহূর্তটার কথা মনে পড়ল, আর তারপর কিছুক্ষণ আগে গেটে বলা নিজের কথাগুলো। তার এমন মনে হল যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ওদিকে রাহুল বর্মা মিটিং শুরু করল। তার কণ্ঠস্বর শান্ত ছিল,
কিন্তু তাতে এক অন্যরকম আত্মবিশ্বাস ছিল। সে প্রজেক্টের পরিকল্পনাগুলো সম্পর্কে বিস্তারিত বলছিল। প্রতিটা শব্দ স্পষ্ট আর জোরালো ছিল। হলে বসা সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। কিন্তু মীরার জন্য সেই সময় মিটিংয়ে বলা কথাগুলো শোনা কঠিন হয়ে যাচ্ছিল। তার কানে শুধু নিজেরই বলা কথাগুলো বাজছিল। ক্ষেতের ছেলে, ময়লা কাপড়, সিকিউরিটি গার্ডের চাকরি, প্রতিটা শব্দ এখন তার নিজের উপর বোঝার মতো মনে হচ্ছিল। কিছুক্ষণ পর মিটিং শেষ হয়ে গেল। লোকেরা একে একে রাহুল বর্মার সাথে হাত মেলাতে লাগল আর তার প্রশংসা করতে লাগল। মীরা নিজের জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু তার পা সামনের দিকে এগোতে পারছিল না। তার মনে শুধু একটা কথাই চলছিল, সে অনেক বড় ভুল করে ফেলেছে। হল ধীরে ধীরে খালি হতে লাগল। মীরা একটা গভীর শ্বাস নিল আর নিজেকে সামলে নিয়ে রাহুল বর্মার কেবিনের দিকে এগিয়ে গেল। সে দরজার কাছে পৌঁছাতেই সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল। ম্যাডাম, স্যার এখন ব্যস্ত আছেন, আপনি ভেতরে যেতে পারবেন না। মীরা আস্তে করে বলল, আমার ওনার সাথে খুব জরুরি কথা আছে, শুধু 2 মিনিট। গার্ড ভেতরে ইন্টারকম করল, কিন্তু জবাব আসল, এখন কাউকে ভেতরে পাঠানো যাবে না। মীরা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল। তারপর সে আস্তে করে মাথা নিচু করল আর ফিরে আসল। তার মনে অনুশোচনার এক ভারী অনুভূতি জাগছিল। সে এবার বুঝতে পারছিল যে মানুষের পরিচয় তার পোশাকে হয় না, কিন্তু এখন তার সবচেয়ে বেশি ভয় এই কথাটা ভেবেই হচ্ছিল যে রাহুল বর্মা কি তাকে কখনো ক্ষমা করবে। সেই রাতে মীরা শর্মা নিজের রুমে অনেক রাত পর্যন্ত জেগে থাকল। দিল্লির চকচকে আলো জানালার বাইরে আগের মতোই জ্বলছিল, কিন্তু তার মনের ভেতরে অদ্ভুত এক নীরবতা ছিল। সে বারবার সেই দৃশ্যগুলো মনে করছিল, বলরামপুরের ক্ষেত, বিয়েতে তার করা মজা, আর তারপর অফিসের বাইরে বলা খোঁটা। প্রতিটা স্মৃতি তার মনে বোঝার মতো বসে যাচ্ছিল। প্রথমবার তার অনুভব হল যে অহংকার মানুষকে কতটা ছোট করে দেয়। সে ভাবতে থাকল যে যেই মানুষকে সে একজন সাধারণ কৃষক ভেবেছিল, সে আসলে এত বড় একজন শিল্পপতি বের হল। কিন্তু তার চেয়েও বড় কথা এটা ছিল যে সে প্রতিবার তার অপমানের জবাব চুপ থেকে দিয়েছিল। সকাল হওয়া পর্যন্ত মীরা একটা সিদ্ধান্ত নিয়ে নিল। সে এবার আর নিজের ভুল থেকে পালাবে না। তাকে রাহুল বর্মার সাথে দেখা করে ক্ষমা চাইতেই হবে। পরের দিন সে আবার সেই কর্পোরেট অফিসে পৌঁছাল, কিন্তু এবার তার চেহারায় আগের মতো আত্মবিশ্বাস ছিল না। সে চুপচাপ ভেতরে গেল আর সোজা রিসেপশনে পৌঁছে বলল, আমার মিস্টার রাহুল বর্মার সাথে দেখা করতে হবে। রিসেপশনে বসা মহিলা নম্রতার সাথে বলল, ম্যাডাম, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? মীরা আস্তে করে মাথা নাড়াল। না, কিন্তু আমার ওনার সাথে খুব জরুরি কথা আছে। কিছুক্ষণ পর ভেতরে বার্তা পাঠানো হলো। একটু অপেক্ষা করার পর জবাব আসলো যে সে ভেতরে আসতে পারে। মীরার বুক খুব জোরে ধরফর করতে লাগল। সে ধীরে ধীরে রাহুল বর্মার কেবিনের দিকে এগোতে লাগল। দরজা খুলল আর সে ভেতরে চলে গেল। রাহুল বর্মা নিজের চেয়ারে বসে কিছু ফাইল দেখছিল। তার টেবিলে অনেক দরকারি কাগজপত্র রাখা ছিল, আর রুমের পরিবেশ শান্ত ছিল। মীরা কয়েক পা এগিয়ে গেল আর থেমে গেল। রাহুল মাথা তুলে তার দিকে তাকাল আর শান্ত স্বরে বলল, হ্যাঁ বলুন। মীরার জন্য কথা বলাটা সহজ ছিল না, তার গলা হালকা কাঁপছিল। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। রাহুল বর্মা কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর সে সরাসরি প্রশ্ন করল, কিসের ক্ষমা? মীরার চোখে জল চলে আসল। সে আস্তে করে বলল, আমি আপনাকে ভুল বুঝেছি, গ্রামেও আর এখানেও। আমি আপনাকে অপমান করেছি। রাহুল চেয়ারে একটু পেছন দিকে হেলে বলল, তাহলে এখন হঠাৎ ক্ষমা কেন? মীরার কাছে এর কোনো সহজ উত্তর ছিল না। সে শুধু এটুকু বলল, কারণ আমি এখন নিজের ভুল বুঝতে পেরেছি। রুমে কিছুক্ষণের জন্য নীরবতা ছেয়ে গেল। রাহুল বর্মা শান্ত কিন্তু গভীর আওয়াজে বলল, তোমার কি মনে হয়েছিল যে মানুষ সাধারণ পোশাক পরে সে ছোট হয়? মীরা নিজের দৃষ্টি নিচু করে নিল। রাহুল আরও বলল, অনেক সময়ই মানুষ টাকা পয়সাকেই আসল পরিচয় বলে মনে করে, কিন্তু আসল পরিচয় মানুষের কাজ আর তার ব্যবহার দিয়ে তৈরি হয়। মীরা চুপ থাকল, তার কাছে কোনো জবাব ছিল না। কিছুক্ষণ পর সে ধীর গলায় বলল, আমি সত্যিই বদলাতে চাই। রাহুল বর্মা তার দিকে তাকাল। তার চেহারায় না কোনো রাগ ছিল আর না কোনো কঠোরতা। সে শুধু শান্ত স্বরে বলল, ক্ষমা কেবল কথায় পাওয়া যায় না, ক্ষমা তখন পাওয়া যায় যখন মানুষ নিজের ব্যবহারে পরিবর্তন দেখায়। মীরা তার কথা মনোযোগ দিয়ে শুনল। রাহুল আরও বলল,
যদি তুমি সত্যিই নিজের ভুল বুঝতে পেরে থাকো তবে নিজেকে বদলে দেখাও, সেই দিনই তুমি তোমার জবাব পেয়ে যাবে। মীরা আস্তে করে মাথা নাড়াল। সে বুঝতে পেরেছিল যে এটা শুধু ক্ষমার প্রশ্ন নয়, এটা তার চিন্তাভাবনা বদলানোর শুরু। সে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসল। সেই দিনের পর মীরা নিজের জীবনে প্রথমবারের মতো নিজেকে গুরুত্বের সাথে দেখতে শুরু করল। সে নিজের বাবার কোম্পানিতে কাজ করতে শুরু করল, কিন্তু এবার শুধু নামের জন্য নয়, বরং সত্যিই কিছু শেখার জন্য। সে প্রতিদিন সবার আগে অফিসে পৌঁছত, কর্মীদের সাথে কথা বলত, তাদের কাজ আর তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করত। ধীরে ধীরে লোকেরাও তার পরিবর্তন অনুভব করতে লাগল। একদিন সে তার বাবাকে বলল, ড্যাড, আমি এমন কিছু করতে চাই যা মানুষের জীবনে সত্যিই প্রভাব ফেলে। বিক্রম শর্মা আগ্রহের সাথে জিজ্ঞেস করল, কি করতে চাও? মীরা গম্ভীর হয়ে বলল, আমি গ্রামের গরিব যুবক যুবতীদের জন্য একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বানাতে চাই, যেখানে তারা ভালো প্রশিক্ষণ আর সম্মান পেতে পারে। বিক্রম শর্মা কিছুক্ষণ তার দিকে তাকাল, তারপর হাসতে হাসতে বলল, যদি তোমার উদ্দেশ্য সত্যি হয় তবে আমি তোমার সাথে আছি। কয়েক মাসের মধ্যেই বলরামপুর গ্রামের কাছে একটা নতুন স্কিল সেন্টার তৈরি হয়ে গেল। এই সেন্টারটা শুধু একটা দালান ছিল না, এটা সেই যুবক যুবতীদের জন্য একটা নতুন সুযোগ ছিল যারা আগে প্রশিক্ষণের সুযোগ পায়নি। মীরা প্রতিদিন সেখানে যেত, যুবকদের সাথে বসত, তাদের সাথে কথা বলতো আর তাদের প্রশিক্ষণে সাহায্য করত। এখন তার চেহারায় আগের সেই অহংকার ছিল না, সেখানে শুধু সরলতা আর আপন ভাব দেখা যেত। গ্রামের মানুষ যারা আগে তাকে শহরের অহংকারী মেয়ে ভাবত, এখন তার এই পরিবর্তন দেখে তাকে সম্মান দিতে শুরু করেছিল। সময়ের সাথে এই সেন্টারটা পুরো এলাকায় আশার এক নতুন আলো হয়ে উঠছিল। কিন্তু মীরা এটা জানত না যে একদিন কোনো এক অজানা আগন্তুক সেই সেন্টারের বাইরে দাঁড়িয়ে এসব কিছু দেখতে থাকবে, আর সেই আগন্তুক আর কেউ নয়, স্বয়ং রাহুল বর্মা হতে চলেছিল। বন্ধুরা, সেই দিন দুপুরের সময় ছিল। বলরামপুর গ্রামের বাইরে তৈরি হওয়া সেই নতুন স্কিল সেন্টারের উঠোনে যুবক যুবতীদের কোলাহল বাজছিল। কেউ প্রশিক্ষণ নিচ্ছিল, কেউ মাঠে অনুশীলন করছিল, আর কিছু যুবতী গাছের ছায়ায় বসে নিজের নোট বইয়ে লিখছিল। পুরো পরিবেশে এক সরলতা ছিল, কিন্তু সেই সরলতার মধ্যেও আশার আলো পরিষ্কার দেখা যাচ্ছিল। সেন্টারের মেন দরজার বাইরে একটা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এক যুবক আস্তে করে সেন্টারের বোর্ডের দিকে তাকালো। তার উপর বড় বড় অক্ষরে লেখা ছিল নবজীবন স্কিল সেন্টার। সে কিছুক্ষণ পর্যন্ত বোর্ডটার দিকে তাকালো আর তারপর সেন্টারের ভেতরে পা রাখল। উঠোনে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক লোককে সে জিজ্ঞেস করল, এই সেন্টার কে বানিয়েছে? সেই বয়স্ক লোকটা গর্বের সাথে বলল, সাহেব, শহরের এক বড় শিল্পপতির মেয়ে বানিয়েছে। প্রতিদিন এখানে আসে, যুবকদের প্রশিক্ষণ দেয় আর তাদের পুরো খেয়াল রাখে। যুবকটা হালকা হেসে মাথা নাড়াল। তারপর তার নজর সামনের ক্লাসরুমের উপর পড়ল। দরজা একটু খোলা ছিল। ভেতরে যুবক যুবতীরা মেঝেতে বসে শিখছিল, আর তাদের সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। সেই মেয়েটি আর কেউ নয়, বরং মীরা শর্মা ছিল। কিন্তু সে এখন আর আগের সেই মীরা ছিল না। তার চেহারায় অহংকারের জায়গায় সরলতা ছিল, আর তার কণ্ঠে আপন ভাব ছিল। দরজায় দাঁড়িয়ে থাকা যুবক কিছুক্ষণ চুপচাপে সব কিছু দেখতে থাকল। তারপর সে আস্তে করে দরজায় কড়া নাড়ল। মীরা ঘুরে তাকাল। দরজায় দাঁড়িয়ে থাকা সেই লোকটার উপর নজর পড়তেই সে কিছুক্ষণের জন্য একদম শান্ত হয়ে গেল। দরজায় রাহুল বর্মা দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ড পর্যন্ত দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকল। তারপর মীরা যুবকদের বলল, তোমরা প্রশিক্ষণ চালিয়ে যাও, আমি এখনই আসছি। সে বাইরে চলে আসল। রাহুল চারদিকে নজর ঘোরাল। যুবকদের হাসি, তাদের চেহারার খুশি আর সেন্টারের পরিবেশ অনেক কিছুই বলে দিচ্ছিল। রাহুল শান্ত স্বরে জিজ্ঞেস করল, তাহলে এসব তুমি করেছ? মীরা আস্তে করে বলল, আমি শুধু নিজেকে বদলানোর চেষ্টা করেছি। রাহুল কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, পরিবর্তন কথায় আসে না, কাজে আসে, আর এখানে আমি যা দেখছি সেটাই হলো সত্যিকারের পরিবর্তন। মীরার চোখ হালকা ভিজে গেল। সে আস্তে করে বলল, সেদিন আপনি বলেছিলেন যে ক্ষমা অর্জন করতে হয়, আমি শুধু সেটাই করার চেষ্টা করছিলাম। রাহুল বর্মা হাসল আর বলল, আর তুমি সেটা অর্জন করে নিয়েছ। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। মৃদু বাতাস বইছিল, আর সেন্টারের মাঠে যুবকরা অনুশীলন করছিল। রাহুল মীরার দিকে তাকালো আর আস্তে করে বলল, মীরা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। মীরা তার দিকে তাকালো। রাহুল বলল, যখন আমি তোমাকে প্রথমবার খেতে দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে তুমি শুধু টাকার দুনিয়ায় থাকা একটা মেয়ে, কিন্তু আজ আমি দেখছি যে তোমার মধ্যে অন্যদের জন্য কিছু করার সত্যিকারের ইচ্ছা আছে। মীরা চুপ থাকল। রাহুল আরও বলল,
আমি জীবনে অনেক মানুষকে দেখেছি, কিন্তু খুব কম মানুষই থাকে যারা নিজের ভুল মেনে নিয়ে নিজেকে বদলায়। তুমি সেটা করেছ। তারপর সে হালকা হাসির সাথে বলল, আর হয়তো এ কারণেই আমি তোমাকে এখন আগের চেয়ে অন্য নজরে দেখি। মীরা অবাক হয়ে তার দিকে তাকাল। রাহুল স্পষ্ট কথায় বলল, মীরা, আমার মনে হচ্ছে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আর যদি তোমারও ঠিক মনে হয়, তবে আমি চাই যে আমরা একসাথে জীবন কাটানোর ব্যাপারে ভাবি। কিছুক্ষণের জন্য সময় যেন থেমে গেল। মীরার চোখে হালকা বিস্ময় ছিল, কিন্তু তার চেহারায় একটা সত্যিকারের হাসিও ছিল। সে আস্তে করে বলল, হয়তো এসব আগে হলে আমি এটা বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি বুঝতে পারি যে সম্পর্ক টাকা দিয়ে নয়, বরং সম্মান আর বোঝাপড়া দিয়ে তৈরি হয়। রাহুল তার কথা মনোযোগ দিয়ে শুনল। মীরা হালকা হাসির সাথে বলল, যদি আপনার মনে হয় যে আমরা একসাথে মিলে ভালো কাজ করতে পারব, তবে আমারও কোনো আপত্তি নেই। কয়েকদিন পরই রাহুল বর্মা নিজের পরিবারের সাথে বিক্রম শর্মার সাথে দেখা করতে দিল্লি পৌঁছল। দুই পরিবারের মধ্যে কথাবার্তা হল। বিক্রম শর্মা যখন নিজের মেয়ের চেহারায় খুশি দেখল, তখন তিনিও এই সম্পর্কের জন্য সাথে সাথে সম্মতি দিয়ে গেলেন। কিছুদিন পর বলরামপুর গ্রামেই এক সাধারণ কিন্তু খুশিতে ভরা বিয়ে হল। গ্রামের মানুষ, শহরের মেহমান আর সেন্টারের যুবকরা সবাই সেই বিয়ের সাক্ষী হল। সেই গ্রাম যেখানে কখনো মীরা এক সাধারণ কৃষক ভেবে রাহুলের মজা উড়িয়েছিল, সেই গ্রামেই এখন দুজনের নতুন জীবনের শুরু হচ্ছিল। সময়ের সাথে রাহুল আর মীরা দুজনে মিলে সেই সেন্টারটাকে আরও বড় করে তুলল। এখন সেখানে শত শত যুবক যুবতী প্রশিক্ষণ নিত, আর তাদের জীবনে নতুন স্বপ্ন জন্ম নিচ্ছিল। একসময় অহংকারে ভরা থাকা মীরা এখন সেই যুবকদের মাঝে দাঁড়িয়ে হাসত, আর তার প্রতিদিন এই অনুভব হতো যে জীবনের আসল সম্পদ টাকাতে নয়, বরং মানবতা, সম্মান আর সত্যিকারের সম্পর্কে থাকে। বন্ধুরা, এই গল্প থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে মানুষের আসল পরিচয় তার পোশাক, টাকা বা মর্যাদা দিয়ে হয় না। আসল পরিচয় তার ব্যবহার, তার চিন্তাভাবনা, আর এই কথাটার ওপরে নির্ভর করে যে সে নিজের ভুল বোঝার পর নিজেকে বদলানোর সাহস রাখে কিনা। অহংকার মানুষকে কিছু সময়ের জন্য বড় দেখাতে পারে, কিন্তু সম্মান সবসময় সেই অর্জন করে যে অন্যদের সম্মান করতে জানে। কিন্তু এবার আপনারা বলুন, যদি আপনারা রাহুল বর্মার জায়গায় থাকতেন, তবে কি আপনারা মীরাকে এত সহজে ক্ষমা করে দিতেন, নাকি তাকে আগে নিজেকে প্রমাণ করার সুযোগ দিতেন? আর আপনাদের কি মনে হয় যে মীরার পরিবর্তন সত্যি মন থেকে ছিল, নাকি পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করেছিল? আপনারা থাকলে কি এমন ভুল করা মানুষের ওপর আবার ভরসা করতে পারতেন? নিজের মতামত কমেন্টে অবশ্যই লিখুন, কারণ আপনাদের একটা কমেন্ট কারও চিন্তাভাবনা বদলে দিতে পারে। যদি গল্পটা পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটা লাইক করুন। চ্যানেল কিশোর ভয়েসকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে হৃদয়ে ছুঁয়ে যাওয়া আরেকটা গল্পের সাথে। জয় হিন্দ, জয় ভারত।